এবার আমি নিয়ে নিই। तुम पियो तो गंगा जल है ये, हम अगर पिए तो है शराब, पानी जैसा है हमारा खून और तुम्हारा खून है गुलाब, पानी जैसा है हमारा खून और तुम्हारा खून है गुलाब, टिक 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 टिक, सब ख्याल सब फरेब है, अपनी सुभाना शाम है, तुम अमीर हो खुश नसीब हो, हम गरीब है बदनसीब है, पी पी के जख्म अपने सीने दो, मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो। वेलकम टू टॉप झाल मिष्टी विद इप्सिता। আমি ইপসিতা, এখানে নো গালাগালি নো কিস্তি ওনলি মস্তি। তো আজকের ভিডিওর শুরুতে যে গানটা গাইলাম ইন্ট্রোডাকশনে, সেই গানটা কিভাবে আজকে এখনকার আমার এই কন্টেন্টের সাথে রিলেট করতে পারে সেটা হয়তো আপনারা বুঝছেন, বা যারা আমার মতোই থট প্রসেস রাখেন তারা অলরেডি হয়তো বুঝে গেছেন। আমি কিন্তু এখন বলবো না, আমি পরেই বলবো। আগে বলি যে এখন ভিডিও হচ্ছে কি নিয়ে ভিডিও হচ্ছে। 3টে ভিডিও দেখলাম, সেই 3টে ভিডিও থেকে আমার কিছু বলার আছে, সেটা নিয়েই বলবো। এক হচ্ছে কে, প্রথম হচ্ছে আমাদের টিন, দ্বিতীয় হচ্ছে টিনের মা, আর তৃতীয় হচ্ছে টিনের এক্স দালাল যে কিনা লাতখোর, যে কিনা লাতখোর দালাল, সবাই যাকে লাথি মারে, আবার যখন মনে হয় গলায় জড়িয়ে নেয়, আবার মনে হলে আবার লাথি মারবে, এইরকম যে লাতখোর, মানে ঘোড়া আর কি, ঘোড়ামুখী, তারও একটা ভিডিও দেখলাম যেটা টিনকে নিয়ে। তো সেটা আমাকে রেকমেন্ড করা হয়েছে আমার কমেন্ট বক্সে, মনে হয় কে বর্ণালী মনে হয় লিখেছিলে যে দেখুন ওই যেই মন্দিরার সাথে প্যাচআপ হয়ে গেছে, এখন তো মন্দিরাকে নিয়ে ওই রকম ভিডিও বানাতে পারবে না, তাহলে কি হবে, ওর কি একবেলার ভিডিও মার যাবে, ওই যে টিনকে এবার বেচতে বসেছে। তো সেই জন্যই শুধুমাত্র ওই ভিডিওটা দেখলাম, নালে ওর টিনকে নিয়ে কি বলে না বলে আমি এখন দেখা ছেড়েই দিয়েছি মোটামুটি। তো যাই হোক, সবার আগে আসি টিনের ভিডিওর টাইটেল। তো সেখানে প্রথমেই লিখেছে যে মানে ওর নামে গুজব ছড়ানো হচ্ছে, হঠাৎ করে ওর নামে গুজব ছড়ানো হচ্ছে, আর ওর প্রাণ সংশয় হতে পারে, ওর পিঠ পিছে বিশাল বড় চক্রান্ত চলছে। ভাই রে ভাই, আমি শুধু দেখে ভাবি যে এই টাইটেলটা যে দিয়েছে এটাতেই তো সবচেয়ে বড় ভণ্ডামি ধরা পড়ে যায়, যে কিনা নিজে চক্রান্ত করে, হ্যাঁ, তার উপর রীতিমতো লোক লাগিয়ে চক্রান্ত করে একটার পর একটা ঘটনা ঘটানোর চেষ্টা করে। সে আবার হঠাৎ করে বলছে ওর পিঠ পিছে নাকি চক্রান্ত চলছে। আমি যতদূর জানি ওর পিঠ পিছে চক্রান্ত কে করতে পারে, মানে ও কাকে বলতে পারে? সন্দীপ তো যা বলছে সামনে থেকে বলছে, যখন যেখানে যাচ্ছে তখনই সেটা আমাদেরকে জানাচ্ছে। আর তাও কি বলছে যে ছেলের জন্য আমার যা দরকারি স্টেপ, সেই জন্য আমি সেই রকম কিছু কাজ করে রাখছি। কদিন আগে দেখলেন এসপি অফিসে গেছিল, তো সন্দীপ আবার চক্রান্ত কি করবো, তো যা বলছে খুলকে ময়দানে নেমে খেলছে। তো যাই হোক, তো আজকে আমার ভিডিওর টাইটেলে যে কথাটা আমি লিখেছি, আপনারা সবাই ভাবছেন যে কি ব্যাপার, তুমি কি বলছো, এটা সত্যি কি মার খেয়েছে? হ্যাঁ, মার খেয়েছে, আমি নিজে দাগ দেখেছি, আপনারা হয়তো খেয়াল করেননি। ও আজকে মানে যতই বলে না যে মানুষ যতই সাবধানে থাকুক না কেন, কিন্তু এমন একটা ভুলভাল স্টেপ নিয়ে ফেলে, সেক্ষেত্রে বোঝে না যে কি ও দেখিয়ে ফেললো। তো এরকম দেখেছেন টিন ভুলবশত অনেক কিছুই দেখিয়েছে, তেমনি আজও ও দেখিয়ে ফেলেছে। যে বলছিল না যে দেখো দেখো কোথায়, দেখো তো মুখে এরম করছিল, কিন্তু ও ভুলে গেছে যে দাগ কিন্তু কিছু দেখা গেছে। সেটা আমি পরবর্তীকালে অবশ্যই যখন লিখেছি এক্সপ্লেন করব, অবশ্যই করব। তো এখন ভিডিও শুরু ওর হলো। তো ভিডিও শুরুতেই দেখলাম চাউমিন, ব্রেকফাস্টে চাউমিন দিয়েই শুরু হলো। তো দেখুন আজকে কিন্তু ব্রেকফাস্ট দিয়ে শুরু হলো। এর আগে যতবার মাঝখানে যতদিন দেখাচ্ছিল, কি দেখাচ্ছিল না, দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি। তার কারণ আমি বলেছিলাম যে তুমি কি সকালবেলা কোথাও যাও, তো সকাল না, ও রাত্রেই যায়। সেটাও অবশ্য আমরা বুঝিয়ে অনেকেই বলে দিয়েছিলাম, যখন কিনা ওই যে একদিন পায়ে বাধা দেখিয়ে যে তাড়াতাড়ি ব্লগটা শেষ করে দিচ্ছি। তো এরকম ও বরাবরই রাত্রে ঘড়িতে টাইম যটাই বাজুক না কেন, একবার অন্ধকার নেমে আসলে, এখন এই যে বাইরে ধরুন বাইরে একটা অন্ধকার দেখতে পাচ্ছেন, সময় কটা, অন্ধকার তো
সময় ঘড়িতে কটা বাজছে সেটা কি আপনারা কেউ বলতে পারবেন? বলতে পারবেন না। তো এরকম ও সন্ধে নামার পর যে এখন রাত হয়ে গেছে, আমার তো এই খাওয়া দাওয়া আছে, এই করব খাওয়া দাওয়া বলে বন্ধ করছি বলে ও অনেক সময় যেটা হতো গিয়ে ফ্ল্যাটে থাকতো, আর সকালবেলা ব্রেকফাস্ট করে তারপর ওই হাওয়া বাইকের বা স্কুটির হাওয়া খেতে খেতে চুলটাকে চাউমিন করে বাড়ি ফিরতো, তারপর ব্লগ শুরু করতো যে এই যে দুপুরবেলা থেকে ব্লগ শুরু করছি। তো আজকে যখন চাউমিন খাওয়ার সিনটা দেখাচ্ছিল তখন দেখলেন এই যে আগের দিন যে ফ্ল্যাটে যখন গেল জিনিসপত্র কিছু নিয়ে আসলো, তার মধ্যে যে এই গাছগুলো নিয়ে এসেছিল যে এখন আমরা কদিন থাকতে পারবো না, গাছগুলো নিয়ে যাচ্ছি, সেগুলো কিন্তু বেমালুম বলেনি। যখন ভিডিও দেখলো যে অলরেডি চোখে পড়ে গেছে, আমি ভিডিওর মধ্যে পুরো দেখিয়ে দিয়েছি, তো তখন দেখলো যে আর লুকিয়ে রেখে তো লাভ নেই, নাহলে এটা এমন কোনো ঘরে রাখতো যেখানে কিনা দেখতে আমরা পেতাম না। ইচ্ছা করেই যখন বুঝেই গেছে ওর মায়ের ওই ব্যাগের মধ্যে থেকে উঁকি মেরেই দিয়েছে লাকি ব্যাম্বুটা, তো সেই জন্য আর কিছু করার নেই, ওটা টেবিলের ওপরেই রেখেছে। তো যাই হোক, আমি তো আগেই বলেছিলাম, এর আগেও দেখুন ও কতদিন ওই যে যখন ওদের পুজোটা হলো তারপরেও মাঝখানে কতদিন গ্যাপ ছিল, তারপর যখন সন্দীপ ওপেনলি বলল যে আমি যে কোনো মুহূর্তে যাব, সেই সময় যে ও আর ওর বৌদি দেখালো লাস্ট তালাচাবি দিয়ে আসছি, তখনও কিন্তু ওর এই গাছগুলো নিয়ে আসেনি, কারণ তখন ও জানে যে ও ওই রাত্রে করে যাবে আর সকালে করে ফিরে আসবে। তো রাত্রে কি ও একা মানে একা থাকতো? অবশ্যই না, তার সাথে যে থাকতো আমরা সবাই জানি কে থাকতো, সবাই জানি, আশেপাশে সবাই মোটামুটি জানে যে কে থাকতো। তো বিল্ডিংয়ের মধ্যে আগেও বলেছি, এখনও বলছি যে বিল্ডিংয়ের কারোর কিছু বলার নেই, কারণ যে বাড়ির মালিক একমাত্র সেই আপত্তি করলে করতে পারতো, কিন্তু সে যেহেতু সবটা জানে, হ্যাঁ, আর সে মেনে নিয়েছে, তার কিছু করার নেই, কারণ টাকার তার খুব দরকার। দেখেছেন তো বাড়ি এখনও খালি হলো না, ভ্যাকেন্ট হলো না, তার আগেই কিন্তু উনি নতুন টেনেন্ট খোঁজার জন্য ব্যস্ত হয়ে গেছেন, উনি মানে অ্যাড দিয়ে দিয়েছে, তো এখনও ভ্যাকেন্ট হয়নি, তার মধ্যেই দিয়ে দিয়েছে অ্যাড। তো যাই হোক, এই যে তিন মাস 3টে মাস, এই যে এতগুলো টাকা, কত যেন 8,000 টাকা করে, তো টোটাল মনে হয় 24,000 টাকা শুধু ওনাকে দিয়েছে। তারপরেও তো এই জিনিসপত্র শিফটিং, তারপর এই যে কিছু জিনিসপত্র কেনা, যেটা ওর এক্ষুনি না কিনলেও চলতো, এই ফ্রিজ, তারপর হচ্ছে গিয়ে আরও যা ওখানে ও কিনলো টুকটাক জিনিসপত্র, সেগুলো কিন্তু না কিনলেও চলে যেত, কিন্তু এখন এগুলো সব ব্যাড ইনভেস্টমেন্ট। তো ওগুলো হয়তো নিয়ে ওখান থেকে চলে আসবে, যদি না নিয়ে আসে কিছুদিনের মধ্যে, যদি ওর বাপের বাড়িতে এই জিনিসগুলো না ঢোকে, তাহলে বুঝবেন যে ওরা আবারও অন্য কোথাও ফ্ল্যাট ভাড়া নিয়েছে। তো এবার আমাদের কারোর হয়তো সাধ্য ওরকম হবে না যে আমরা ঠিক লোকেশনটা মানে সঙ্গেই খুঁজে নেবো, কারণ হয়তো এবার ওরা আগের বার যে ভুলটা করেছিল সেই ভুলটা করবে না, রাস্তা দিয়ে আসা বা যে ফ্ল্যাটটা যেরকম আর কি অবস্থায় থাকা সেরকম জানি না, আমার মনে হয় জানলা ফাল্লা বন্ধ করে তারপরেই হয়তো দেখাবে যে হ্যাঁ আমি নতুন ফ্ল্যাট নিয়েছি, বাট আমরা বুঝতে পারবো না, বলা যায় না। ডাইরেক্ট হয়তো এখন এই যে জিনিসগুলো সোজা ঘোনা বাড়িতে চলে যাবে, আর সেই ঘরটা যদি আমাদের চারদিক বন্ধ করে দেখায় যে হ্যাঁ এটা আমি ফ্ল্যাটটা ভাড়া নিয়েছি, তো আমরা কি বুঝতে পারবো? বাট কিন্তু জানেন তো সিআইডি বাহিনী তারা একদম মাটির তলায়ও যদি ও ভাড়া নেয়, মাটির তলা খুঁড়েও যদি কোনো বাড়ি বানায়, সেখান থেকেও কিন্তু সিআইডি বাহিনী ঠিক খুঁজে নিয়ে চলে আসবে। তো নো চাপ, আমরা শুধু দেখতে থাকি। তো যাই হোক, খাওয়া দাওয়া পরে বসে বললো যে এবার রান্নার বিষয়টা, তো রান্নার বিষয়টা হচ্ছে গিয়ে মার কাজ হচ্ছে গিয়ে ব্রেকফাস্ট করা, মা ব্রেকফাস্ট করে দিয়েছে, সকাল থেকে তার একটাই ডিউটি ছিল, ওইটুকু করে তিনি খালাস। আর বৌমা তার তো সে হচ্ছে পার্মানেন্ট ঘর মোছার লোক, মানে ওর যেন জন্মই হয়েছে ঘর মোছার জন্য, ওকে আর অন্য কোনো কাজ দেওয়া যাবে না। চিন্তা করে দেখুন, এই টিনের মা, তাদের তো গতরে শুয়োপোকা পড়বে দুদিন পর, যদি না গতরগুলো নাড়ায়, ওরকমভাবে এক জায়গায় বসে থাকলে শুয়োপোকা যেরকম ওই গাছের মধ্যে চাপ মেরে বসে থাকে, তেমনি ওরাও যদি গতরটা না নাড়ায়, তাহলে ওরকম শুয়োপোকাও কিন্তু ওদের গায়ে চাপ মেরে বসে যাবে এসে, যে এরা তো চড়ছে না, আমি বরং এখানে বাসা বাঁধাই। তো সেই যার আর কি সবচেয়ে বেশি মানে দরকার যে গতর না নাড়ানো, তাকে দিয়ে গতর নাড়িয়ে এরা দুজন কি করছে, একজন ব্রেকফাস্টের দায়িত্ব নিচ্ছে, একজন রান্নার দায়িত্ব নিচ্ছে। তো দেখছেন টিন কিন্তু আবারও এখন রান্নার দায়িত্ব
নিল কেন, কারণ এর আগে ওর বক্তব্য যে আমি তো ফ্ল্যাটে রান্না করব, ফ্ল্যাটে যখন যাবো আমি রান্না করব, এখানে আমি রান্না করব না। তো এমনিতেও ঠিকই করেছিল যে ফ্ল্যাটটা নেওয়ার পর থেকে তো ওকে এখানে আসতেই হবে না, ও যখন আসবে আসবে, না আসলে না আসবে, ওরা সবাই ওখানে ওর বাড়িতে যাবে, এরকম একটা ভাব কিন্তু সে সমস্ত গুড়ে বালি পড়ে গেছে। তো যাই হোক, যেটা বলছিলাম যে মা মেয়ে দুজনে ইজি কাজগুলো নিয়ে, আর বৌদিকে ওই অত বড় ঘর মানে উপর নিচ মিলিয়ে তো অনেকটা জায়গা, সেই সমস্ত কিছু ওকে দিয়ে রোজ মোছায়। তো আজকে ওর মায়ের যে ভিডিওটা দেখলাম সেখানে বলল যে আমি জামা কাপড় কেচেছি। ও হ্যাঁ, ওর মা অনেক জামা কাপড় কেচেছে, অনেকগুলো, মানে আমাদের অম্বসা দেবী অনেকগুলো জামা কাপড় কেচেছে আর ব্রেকফাস্টটা বানিয়েছে, আর বৌদি সারা ঘরের মোছামুছি, ঘর পরিষ্কারের দায়িত্ব, আর তারপরেই স্নান করে পুজো দেওয়া। আর বলল ওই টিন আর টিনের দাদা তো সে আর কি করবে না, রান্নার দায়িত্ব নিয়েছে। তো টিন মুখে বলল যে আমি সমস্ত কেটে কুটে গুছিয়ে নিয়েছি, তারপর আর কি রান্না করছি, কিন্তু আমার মনে হলো না। ওর দাদা বলল যে দাদা নাকি মাংসটা ধুয়ে দিয়েছে। তো আমার মন বলল যে টিন যদি নিজে কেটে কুটে সব ব্যবস্থা করতো তাহলে ঠিকই দেখাতো, হয়তো ওই আবারও বৌদিকে দিয়েও করেছে, বা না হয় হয়তো দাদাভাই করেছে। যাই হোক, দুজনে মিলে দেখলাম একসাথে নাড়াঘাটা করছে। তো আজকাল দেখছি টিনের দাদাভাই একটু বেশি আর কি কেমন একটা উদ্ভট টাইপের করছে না, চোখ মুখ একটু বেশি যেন মনে হচ্ছে তারটা কেটে যাচ্ছে। তো দেখলাম ওর ওখানে কমেন্ট এসছে, তোমার দাদাকে না একটা নাইটি পরাও। সত্যি তাই, কি বিশ্রী দেখতে লাগে, বাট ওগুলো ওদের কোনো যাই আসে না। কি বলবো, আপনার যদি নিজের চক্ষু লজ্জা না থাকে তাহলে আপনি সামনের জনকে কত লজ্জা দেবেন? কেউ লজ্জা পেলে তবে না লজ্জা দেবেন, ওদের কোনো যায় আসে না। তো আপনারাই বরং যখন দেখাবে চোখটা ঘুরিয়ে রাখবেন, এটাই সলিউশন। যাই হোক, এই আমাদের টিন আর টিনের দাদাভাই দুজনে মিলে কে গুছিয়েছে, কে কী করেছে যাই না। টিনকে দেখলাম সমস্ত কিছু গোছানো রয়েছে, টিন নবাব নন্দিনী গিয়ে একটু খুন্তি এরকম করে নাড়িয়ে দিয়ে একেবারে উদ্ধার করে দিল। তো কষানোর আগেই দেখলাম অনেকগুলো মাংস সরিয়ে নিল, ওটা খাবে কে না টিনের বৌদি আর দাদা। টিন আবার বলে দিল এই 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 ওই ঠ্যাংগুলো কিন্তু খাবি না, ওগুলো আমার। তো বুঝতেই পারলাম যে বাজারটা তার মানে টিনই করেছে। তারপর দেখালো খেতে বসার সিন। তো দুপুরবেলা যখন খেতে বসলো, টিনদের বাড়িতে আজকে রান্না বললো মাংস ভাত শুধু হয়েছে। যখন খেতে বসেছিল তখন দেখলাম দুটো কন্টেনারে দেখলাম যে অন্য কোথাও থেকে খাবার এসছে, পার্সেল। হ্যাঁ, তো এই পার্সেলটা কিন্তু কখনোই ওই চারাপোনার মা কাটাপোনা পাঠায়নি, বা ওদের পাশে যে পিসি আছে তারাও কিন্তু নয়, এটা কিন্তু 100% ঘোনাবাড়ি থেকে এসছে। পুরো বোঝা গেল যে ঘোনাবাড়ি থেকেই এই কন্টেনারে করে খাবার ফোকলার হাত দিয়ে ফোকলার মা পাঠিয়ে দিয়েছে। টিনকে তো একা দিতে পারবে না, টিনের বাড়ির লোকজনকেও একটু আর কি দিয়েছে। তো যাই হোক, কারণ এটা যদি পোনার বাড়ির থেকে আসতো তাহলে কিন্তু বলতো, কারণ এর আগেও ওই মানে সবুজ বাটা হয় না, কি একটা শাকের বাটা, তো সেই ছোট্ট একটুখানি শাক বাটা দিয়েছিল, সেটাও কিন্তু খাওয়ার আগে দেখিয়েছিল যে এটা আমাদের ওই কাটাপোনা কাকিমা পাঠিয়েছে আমাদের জন্য। কিন্তু আজকে দেখলাম মাংসটা আর রান্নাটা দেখাতে ওই কন্টেনারগুলো যেই এসে গেছে, শর্ট করে ক্যামেরাটা টিন সরিয়ে দিল, কারণ জানে এটা নিয়ে প্রশ্ন উঠবেই যে কে দিয়েছে। এবার আদেও দেয়নি, কিন্তু পাশাপাশি কারুর নাম তো নিতে পারবে না, তাহলে তো সেটা মানে দৃষ্টিকটু হয়ে যাবে। কারণ জানেন পাশাপাশি সবাই ওদের একে অপরের ব্লগ দেখে, তো ওরা মিথ্যে কথাটা মানে কেউ সামনে এসে না বলুক, কিন্তু তাদের চোখে তো ওরা মিথ্যাবাদী হয়ে যাবে। তো সেই জন্য ওটা কিছু বললই না, এটা যাতে কেউ বুঝতেই না পারে সটাক করে আর কি সরিয়ে দিল। তো আমার মন মানে পুরো পরিষ্কার ধারণা এটাই, যেটা ঘোনাবাড়ি থেকেই ফোকলা সাথে করে নিয়ে এসছে। যাই হোক, এবার বলি যে এখানে মাঝখানে বলি যে টিনের এই যে এক্স যে দিদি, দালাল দিদি, সেই দালাল দিদির ভিডিওটা দেখে কি বুঝলাম। তো এমনিতে তো ওর এখন আর কিচ্ছু বলার নেই, টিন যা করছে, যেভাবে টিন আর কি তাকে যারা সাপোর্ট করে, সাপোর্ট ঠিক বলবো না, যারা রীতিমতো পা চাটে আর চাটে ছেলের নাম নিয়ে পোক করে রীতিমতো, যেগুলো টিনের কাছে পোক, কারণ ও তো সত্যিকারের বলতে গিয়ে ও তো যেটা বলছে মুখে, ও তো সেটা মুখে করতে চাইছে না, ওর তো কথায় আর কাজের মধ্যে কোনো মিল নেই। তো বুঝতেই পারছেন সেটা নিয়ে যখন প্রশ্ন উঠছে, আর উঠছে কোথার থেকে না, খোদ যারা ভালোবাসার মানুষ বলে পরিচিত তাদের কাছ থেকেই আছে। তো টিন বাধ্য হচ্ছে তাদের মুখ বন্ধ করার জন্য কিছু এমনভাবে বলার। তো সেটাই নিয়েই বললো যে তুই যে যেভাবে সবাইকে বলছিস, অপমান করছিস, তোকে আর কি বলবো। তো হ্যাঁ, এটা বুঝতেই পারছি আমরা কি আস্তে আস্তে টিনের দিকে এবার নেগেটিভ
ভিডিও যাবে, কিন্তু তার মধ্যেও কাহানি মে টুইস্ট আছে, সেটা পরে ধরাচ্ছি। তো সেই ভিডিওটা দেখতে গিয়ে বললো যে দেখলাম যখন, তখন দেখলাম শুনলাম যে ও বলছে যে আমি কিন্তু ফোনদীপকে নিয়ে কখনো মানে বিনা কারণে ওকে কোনো অ্যাটাক করিনি। তাহলে এর থেকেই প্রমাণ পেলাম যে এই যে সন্দীপকে ওর চুল্লুখোর বলেছে, তার মানে সন্দীপ যখন চুল্লু খাচ্ছিল ও মনে হয় পাশের টেবিলে ও মনে হয় বসে বসে খাচ্ছিল, কারণ একবার না মানে টাইম অ্যান্ড অ্যাগেন ওকে চুল্লুখোর 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 বলে গেছে। তো সেটা কোনোভাবেই অ্যাটাক না। যেমন কিনা আবার এই যে বলেছিল যে সন্দীপের মায়ের গর্ভটা নাকি নর্দমা, তার মানে লীলাদেবী যখন সন্দীপকে প্রসব করছিল ও মনে হয় সেখানে উপস্থিত ছিল, সেখানে দেখেছে নর্দমা, তাই জন্যই মনে হয় নর্দমা বলছে। কারণ ও বললো যে আমি বিনা কারণে কিছু বলি না, বিনা কারণে আমি না দেখে কিছু বলি না। তো তার মানে এই কথাগুলো সব ও দেখেই বলেছে। দিনের পর দিন সন্দীপের ছেলেকে টেক কেয়ার করা নিয়ে মানে ভুল ভাল থিওরি দিয়ে মানে নিজের সাথে তুলনা করে, নিজের ছোটোবেলার সাথে তুলনা করে সমস্ত কিছু করে গেছে। তো টিনের সাথে যে ফোকলার সম্পর্ক এখনও আছে সেটা আজকে ওদের দুপুরে খেতে বসার সিনটা দেখলে পরিষ্কার হয়ে যায়। আমি আগেই আপনাদের বললাম যে ওই কন্টেনারে করে খাবার কে নিয়ে এসেছিল। তো এখন এই দালালের যে ঘিলুলেস দালাল, যে শুধু ঘিলুলেস না, যার মেরুদণ্ড বলে কিচ্ছু নেই, যার জীব বলে কিছু নেই, সমস্তটা বিক্রি করে দিয়েছে, সেই জন্যই সে চোখে দেখতে পায় না, বা সে সবই জানে এটাকে হয়তো এই ফোকলা যে কিনা ওর কুমকে মেলেমে হারিয়ে যাওয়া যে ভাই, সেই ভাইয়ের হয়ে দালালি করতে গিয়ে ইচ্ছা করে মিনমিন সুরে আর কি বলছে, না তুই তো তারও হাতটা ছেড়ে দিলি, যার হাত ধরে, যার শক্ত হাত দেখে তুই এসছিলি। তো এই ভিডিওটা যখন মানে ওর যখন ওই খাওয়ার সিনটা, তখন পরিষ্কার বোঝা যাচ্ছে, যখন প্রথম দেখানো শুরু হলো ওর মা বসেছিল একদম ধারে, মানে ওদের যে বেডরুমের ওয়াল, যেটা আর কি লাল রঙের ওয়াল, যেটা মেরুন কালারের ওয়াল, সেই ঘেঁষে যেখানে কিনা উনি সবসময় বসেন পিঁড়িতে, টিনের তার ঠিক অপোজিটে বসেছে টিনের দাদা, তার এপাশে টিনের বৌদি বসেছে, আর টিন একদম দরজার কাছটা মানে গেটের থেকে একটু বেরিয়েই সেখানটায়। এক পর্যায়ে দেখা গেল টিন বৌদিকে মাংসর পিস বেছে বেছে দিচ্ছে দু হাতে, ঠিক আছে। সেখানে ক্যামেরাটা কে ধরেছিল, ওটা কিন্তু ক্যামেরা ওই মাউন্ট করে রাখা ক্যামেরা নয়, আর যেখান থেকে নিচ্ছিল সেখান থেকে ওর মায়ের পক্ষে ধরা সম্ভব নয়। মানে ওর মায়ের ঠিক এপাশে মানে যেখানটায় হচ্ছে গিয়ে ওদের দেখবেন বারান্দা একটা বসার জায়গা আছে না, মানে ডাইনিং টেবিলটা আছে, আর এপাশে যে বসার জায়গাটা গ্রিলের পাশে, ঠিক ওইখানটা ঘেঁষে কেউ বসেছিল একদম ধারে, টিনের ঠিক পাশে। আর টিনের বৌদির বডি ল্যাঙ্গুয়েজ, এই মানে লজ্জা পাওয়া, মাথা নিচু করে জিজ্ঞাসা কোন পিসটা দেবো, যে লজ্জা পাওয়া, মাথা নিচু করা, ওই ক্যামেরাটা কে ধরেছিল সেটা চিৎকার করে করে বলে দেয়। যেমন কিনা মনে আছে যখন ওই দেওঘরে দেওঘরে গেছিলো, প্রথম যে প্যাগোডাটা গেছিলো, যেখানে কেউ আমরা বলছিলাম যে কে ক্যামেরাটা ধরেছে, যখন কিনা ওর দাদাভাই ফোন করেছিল, ফোনে ছিল ওর বৌদি, যেভাবে তাকাচ্ছিল যে ক্যামেরা পার্সন, তাতে বোঝাই যাচ্ছিল যে ও কাকে দেখছে, কীরকমভাবে দেখছে, সেটা নিয়ে আমরা তখনই বলেছিলাম। এখনও ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝতে পারছি যে এখানে ক্যামেরাটা ফোকলা ধরেছিল, তাই জন্য চট করে বন্ধ করে দেওয়া হলো। তো এই কথাটা আমি তখনই এক্সপ্লেন করতাম, কিন্তু এই যে মজাটা পেলাম দালালকে জুতাতে মজাটা পেলাম, সেই জন্যই অংশটা বাকি রেখেছিলাম। তো ওখানে ফোকলা ছিল যে কিনা খাবার ওই কন্টেনারে করে ওখান থেকে ওদের বাড়ি থেকে মনে হয় কিছু পাঠিয়েছে, সেটা নিয়ে এসেছিলো, আর তারপর এখানে বাড়িতে আজকে মাংস ভাত রান্না করা হয়েছে, সেখানে ফোকলা খাবে। তো ফোকলা নাকি চিকেন খেত না, এখন সব খাচ্ছে, সমস্ত খাচ্ছে, কি করবে, খেতেই হবে, কোনো উপায় নেই। আশা করি আপনাদের পুরোটা বোঝাতে পারলাম। আর এই দালালের চরিত্র, ও যে মানে আজীবন যতদিন এখানে থাকবে কিনা সো কল্ড কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ও যতদিন থাকবে ততদিন দালালি করে যাবে। কারণ ওর ওই জিভ দিয়ে সত্য কথা বলা আর আসবে না, শুধু চাটা ছাড়া আর অন্য কিছু বেরোবে না। ভালো করে বুঝতে পারছি যে যেগুলো টিন করছে সেগুলোকে আর ঢাকা দেওয়ার মতো পর্দা ওর কাছে আর নেই। বলে না যে দোষের ওপর পর্দা দিও না, তো ওই টিন এমনই দোষ করছে, এখন আর পর্দা দেওয়ার মতো ওর কাছে কিছু নেই। তবে হ্যাঁ, এখনও চেষ্টা করে যাচ্ছে দালাল কাম এজেন্ট কাম গোলাম কাম পোষ্য হওয়ার। কারণ দেখলাম ভিডিওর মধ্যে মানে ওর ওই যে এখন মিনিয়ে যে গলা, কারণ গলার মধ্যে তো এখন আর বলার মধ্যে সেই ধরনটা নেই, কারণ জানেন জীব বিক্রি যখন মানুষ করে দেয় তখন মানুষ মিনমিনি করে। তো দেখ তুই শ্বশুরবাড়ি ছাড়লি, ছেড়ে কি করলি,
যার জন্য শ্বশুরবাড়ি ছাড়লি তাকেও তুই রাখতে পারলি না, তাকেও তুই ছেড়ে দিলি। তার মানে কি বোঝানোর চেষ্টা করছে যে এই ফোকলার সাথে ওর মনে হয় কোনো সম্পর্ক নেই। তো ও তো ঘিলু শুকিয়ে গেছে, তো মাথায় তো কিছু নেই। যদি থাকতো তাহলে কিন্তু ঠিক ওর মনে প্রশ্ন উঠতো যে এই কন্টেনারগুলো, এর মধ্যে যে খাবারগুলো সেগুলো কোত্থেকে আসলো, বাড়িতে তো শুধু মাংস ভাত রান্না হয়েছে, তাই না? এগুলো কিন্তু আসতো। একটা সময় যেমন ও কিছু না দেখেই স্পাম কার প্রশ্ন করতো, তারপরে চামড়ার ব্যবসা প্রশ্ন করতো। এখন কিন্তু কন্টেনার দেখেও প্রশ্ন মনে আসছে না যে এই রান্নাটা তাহলে কোত্থেকে আসলো। বুঝতে পেরেছেন? তো এইটুকুই বলার ছিল ওর ভিডিওটার মধ্যে থেকে। আমি ওইটুকু শুনেই যা বোঝার বুঝে গেছি যে এখন আবার মানে চেষ্টা করছে কোনোভাবে যে দেখ আমি তোর হয়ে বলছি, হ্যাঁ তোর ওর সাথে সম্পর্ক নেই, তুই যেটা সবাইকে বোঝানোর চেষ্টা করছিস তুই চিন্তা করিস না। আমি যতই বিক্রি করে দিই নিজের জীব, কিন্তু তাও আমি যদি একটা কথা বারবার করে বলি তাহলে লোকে কিন্তু সেটা বিশ্বাস করে। তুই চিন্তা করিস না, আমি ঠিক লোককে বিশ্বাস করিয়ে দেব যে তোর সাথে ফোকলার সম্পর্ক নেই। কিন্তু আমরা তো আছি যারা কিনা সাদা জিনিসটা সাদাভাবেই দেখতে পারি, তো তারা আমরা প্রমাণ স্বরূপ তুলে দেবো পুরো যে এগুলো কোথার থেকে আসছে, এগুলো কি থেকে আসছে, কোথার থেকে আসছে, হ্যাঁ সম্পর্ক নেই। তো বাদবাকিটা তো ইতিহাস আরও প্রচুর মানুষের চোখে পড়ে যাচ্ছে। একসাথে বাজার করতে গেলে চোখে পড়বে না? ওখানে কম মানুষ আছে যারা ওদের ভিডিও দেখে, সবাই দেখে। তো এরকম যখন যেখানে ঘুরতে যাবে কারোর না কারোর চোখে ঠিক পড়ে যাবে। কারণ সত্যি একটা এমন জিনিস না, সত্যি কখনো চাপা থাকে না। মানে ছাই দিয়ে, মাটি দিয়ে, যা দিয়ে খুশি চাপা দিলেও সত্যিটা চারদিক থেকে মানে একেবারে ভেদ করে বেরিয়ে চলে আসে। তারপর দেখলাম খাওয়া দাওয়া তো হয়েছে, তারপর আবার যখন ক্যামেরা খুললো তখন সন্ধে। তো এর আগেই একদিন বলছিল না আমি না কোনোদিনও করি না, কিন্তু টানা আজকে ঘুম দিলাম। তো দুপুরবেলা খাওয়ার পর থেকে যে আর কি ঘুমিয়েছে আর সন্ধেবেলা উঠেছে, তাও আবার কি মা ঠেলে গুজে তুলেছে। যখনই মা ঠেলে গুজে তোলে তখনই ওর একই মুখে ডায়লগ, সেটা হচ্ছে গিয়ে কি না আমি তো ঘুমাইনি শুয়েছিলাম, মা ওই সন্ধে দেবে তো ঠেলে গুজে তুললো। তো কিন্তু রোজই এই জিনিসটা করে। ওর চেহারা দেখে বুঝতে পারছেন না? যারা বোঝার তারা ঠিক বুঝবেন। আজকে ওর মায়ের ক্যামেরায় ওর চেহারাটা দেখলাম যে কতটা বেঢপ লাগছে। নাইটিটা পুরোটা যখন পরে আসছিল দেখছিলাম যে মানে পেটগুলো দেখলাম কি বেঢপ। এবার আমি জানি অনেকেই বলবেন আপনি আয়না দেখতে পান না। হ্যাঁ একদম আয়না দেখতে পাই, একদম আমার পিছনেই আয়না রয়েছে। কিন্তু ওর বয়স আর আমার বয়স এক, ওর পরিস্থিতি আমার পরিস্থিতি এক। ওর এখন জীবনটা একবার তো শুরু হয়েছিল, তারপর মাঝখানে ব্রেক হলো, আবারও নতুন করে ওর জীবন শুরু করতে হবে। সেখানে ওর যে চেহারা, ওরকম বেঢপ একটা চেহারা ওর মায়ের তো চোখে পড়ে না। আর সবচেয়ে বড় কথা দেখতে দিয়ে না, মানে ওই রকম চেহারা দেখলে বোঝা যায় যে সে মানুষটা ভেতর থেকেও সুস্থ না। ওই চেহারার মধ্যে ওরকম থপথপিয়ে আসছিল, পুরো দেখে বোঝা যাচ্ছিল। ওর মা মোবাইল থেকে হাত সরাবে, তারপর না গিয়ে দেখবে ওই একটু জামা কাপড় কেচেছে, ব্রেকফাস্ট করেছে, ব্যাস হাঁপিয়ে উঠেছে। সঙ্গে সঙ্গে ওপরে গিয়ে ওনার ঘর যেখানে আর কি রিকভারি করে ওনার মেয়ে সব জিনিসপত্রগুলো এনে দিয়েছিল, যেগুলো কিনা আর কি ওনার হাজব্যান্ডকে কিনে দিতে হয়েছিল আর কি। কন্যার ওই দেয় না, কী বলে ওটাকে, ঘর সাজিয়ে দেয় যেটা বিয়ের সময়, সেই অনুযায়ী সেই জন্য যে দিয়েছিল সেইটা এখন তো উনি নিজে ওপরে নিজের ঘরেই করে নিয়েছে। ওপরে ঘরটা বেশ ভালোই সাজিয়ে নিয়েছে। ব্যাস সেখানে বসে মানে একটু কাজ করে যেই ফুরসত পেয়েছে অমনি মোবাইল ঘাঁটতে শুরু করে দিয়েছে। তো সেটাই বলছি যে ওর মা যদি সুযোগ পায়, সময় পায়, তবে না মেয়ের দিকে দেখবে। হ্যাঁ রিলস করার সময় মেয়েকে দেখতে খুব ইচ্ছা করে, কিন্তু মেয়ের এইরকম অবস্থা, তাকে নিয়ে একটা ডাক্তারের কাছে যাই, ওনার কিন্তু মনে হয় না। আজকে আমি মানে এমনি হাফ দেখি তো বুঝতে পারি না মানে কীরকম বেঢপ লাগছিল চেহারাটা। তো যাই হোক, তারপর দেখলাম হচ্ছে গিয়ে মশলা মুড়ির একটা ঠেলা এসছে। তো বললো যে কি যেন বলে বন্ধের দিন, এটা বন্ধের দিন, 12 ঘন্টা যে বন্ধের ডাক দেওয়া হয়েছিল সেই দিন। তো বললো এই দিন তো আর কোথাও বেরোতে পারবো না, কোথাও বেরোবো না, তো বাড়ির সামনে মশলা মুড়ি এসছে সেটা খাবো। তো সেই মশলা মুড়ি মেখে নিয়ে এসছে। তো সেই মশলা মুড়ির মধ্যে নুন কম হয়েছে বাবা, সেইটা নিয়ে আমাদের ধানি লঙ্কা যা একেবারে ঝাঁঝা করে কথা বললো না। হ্যাঁ আমাকে তো দিলই না একটুখানি টেস্ট করতে, ফুচকালা তো দেয়, বলে যে না একটু খেয়ে দেখো তো ঠিক হয়েছে কিনা, এই তো দিলই না আমাকে। হ্যাঁ একটুখানি নুন টেস্ট করব, নুন হয়নি কিছু না,
এমন ঝাই ঝাই করে কথা বললো না, ব্যাস এটা দেখেই বুঝলাম। ওই যে বলে না আমাদের চোপা পার্ট 2 আসিতেছে চোপা পার্ট 2, একেবারে টিন হাতে গড়ে পিঠে মানুষ করছে একেবারে বৌদিকে। তো যাই হোক, তারপর দেখলাম যে ওই যে জামা কাপড় যেগুলো কাঁচা, এক তাল জামা কাপড় বৌমার ঘাড়ে গিয়ে ফেললো, বললো যে নাও এবার ভাঁজ করো। তো টিনও পাশ থেকে বললো এই যে মশলা মুড়ি খাইয়েছি না, নাও এবার ভাঁজ করো। মানে বুঝতে পারছেন এই ধরনের কথাবার্তা, একটা মশলা মুড়ি খাইয়ে ওকে আর কি সেটা উসুল করে নেবে যে এবার আমারও জামা কাপড় আছে, কারণ ওরও ওখানে জামা কাপড় অনেকগুলো আছে, নাও এগুলো তুমি ভাঁজ করো। তো এরকমভাবে টাকস করে টিন বলল। আর টিন এটা বলেছে, অন্যদিকে ওর মারও কিন্তু ক্যামেরা সেট ছিল, ওর মাও ওখানে ব্লগ করছিল ওই সময়টা। তো সেই সময়টা যেহেতু মেয়ে এরকমভাবে বলেছে সেটা উনি বুঝেছে হয়তো। তারপর দেখলাম বলছিল একটা জামা যেই ভাঁজ করা হয়েছে তখনই বলছিল আমার বৌমা কি সুন্দর জামা কাপড় ভাঁজ করে, দেখো কি ভালো ভাঁজ করে। হ্যাঁ, ও তো মায়ের পেট থেকে শিখে এসছে, ওর জন্মই হয়েছে ভাঁজ করার জন্য, আপনি জানেন না? এ মা, ও ভীষণ সুন্দর ভাঁজ করে, ও মায়ের যখন গর্ভে ছিল তখন থেকেই ও দেখেছে কি করে ভাঁজ করতে হয়। হ্যাঁ, যেটা কিনা আপনার মেয়ে এত বড় হয়েও এখনো শিখতে পারলো না, কারণ আপনি শেখার সুযোগ দেননি, অন্য কিছু শিক্ষায় শিক্ষিত করেছেন। তো মেয়ে বৌমা তো খুব ভালো শিখে গেছে। এক কাজ করবেন, এবার থেকে না বৌমাকে সরিয়ে নিজের মেয়েকে একটু ভালো করে শেখান তো ভাঁজটা। ওর অন্যান্য ভাঁজ এমন করছে যে আসল জামা কাপড় ভাঁজ করতে পারছে না, তো শুধু খুব সুন্দর করে বলে খাটনির কাজগুলো ওকে দিয়ে খাটিয়ে নেয় হাত বুলিয়ে। যেদিন বুঝতে শিখবে না, আর যেদিন কিছু না, যেদিন ওর মানে ওরও জীবনে এরকম একজন কোনো ল্যাটা ঝুটবে, সেই দিন টেট্টি পাবেন আপনারা খুব ভালো করে টেট্টি পাবেন। করে যান ওকে, মানে যেভাবে হিউমিলিয়েট করা হয় অন ক্যামেরা, এটাকে বলে আসল ডোমেস্টিক ভায়োলেন্স, যেটা মানসিকভাবে ওর সাথে করা হয়। আর বেচারা মেয়েটা বুঝতেও পারে না যে কখন ওকে কথায় কথায় ছোট করে দেওয়া হয়। যেমন কিনা দেখেছিলেন এই টিন আর টিনের বাপি রসগোল্লা নিয়ে করেছিল, ছোট লোক কোথাকার। এখন জামা কাপড় ভাঁজ টাজ করার সময় বললো যে আমাদের তো কালকে বেরোতে হবে। তো ওরা মনে হয় মানে যতক্ষণে আমার এই ভিডিওটা আপনাদের কাছে যাবে ততক্ষণে ওরা কোথায় যেখানে ঘুরতে যাওয়া সেখানে ঘুরতে চলে গিয়েছে। তো সেটা কোথায় সেটা আমি তো বলেইছি, আমার মনে হয় পুরী করে যখন ঢিন্ডোরা পিটিয়েছে, মনে হয় পুরী নয়, ওরা হয়তো দীঘা বা তার আশেপাশে কোথাও যাবে, বা পুরী গেলেও যেতে পারে। তবে আমি যেটুকু ওদের সাইকোলজি বুঝতে পারি তাতে আমার মনে হয় পুরী যদি ওরা সত্যিই যায় তাহলে পুরী বলবে না, কারণ ওরা একটু টেড়াভাবে চিন্তাধারা করে, ঠিক আছে? তো যেমন কিনা দেখেছেন, এই যে এবার আসি যে টাইটেলে যেটা দিয়েছি সেটা নিয়ে। তো সীমার গতকালকের ভিডিওটা আপনারা সবাই দেখেছেন, গতকাল না তার আগের দিন হয়ে গেল আমার যতক্ষণে ভিডিওটা যাবে, তো সবাই জানেন যে সীমা যেটা বলেছে। তো হ্যাঁ, আমি বললাম যখন যে আমি যেটা বলবো সত্যিই বলবো, আমিও সত্যি কিন্তু দেখেছি। ভিডিওর লাস্টে বলছিল যে এই যে আমাকে নিয়ে কথা হচ্ছে, কী সব আজগুবি কথা ছড়ানো হচ্ছে, এদের কাজ নেই, শুধু মিথ্যে কথা বলা ছাড়া এদের কোনো কাজ নেই, গুজব রটানো ছাড়া কোনো কাজ নেই। হ্যাঁ, তো সীমার যদি টাইটেলটা আপনারা দেখে থাকেন আর ভিডিওটা যদি দেখে থাকেন, ঠিকই তো বলেছে সীমা, যেটা বলেছে ঠিকই তো বলেছে যে ও মার খেয়েছে। হ্যাঁ, কারণ টিন যখন টাইটেলের মধ্যে লিখেছে যে ছেলে এসছে বলে আমি আর নিজেকে রাখতে পারলাম না, দৌড়ে গেলাম ছেলেকে, তো সেক্ষেত্রে আপনারা সোনা বাবার কথাই তো ভেবেছেন। তো সোনা বাবাকে যদি ও দেখতে এসে থাকে তাহলে সোনা বাবার কাছে দেখতে এসেও মার খেয়েছে। ওর যদি টাইটেলটা ঠিক থাকে তাহলে একদম সীমারও টাইটেল বা ভিডিও একেবারে অ্যাপ্রোপ্রিয়েট, ওর টাইটেল ওর ভিডিও অনুযায়ী। ও খেয়ালি পোলাও বানাবে, নিজের কি দিদি, কোন সম্পর্কিত দিদি, তার ছেলে, তার ছবি, মানে তাকে নিয়ে বসিয়ে স্টিকার মেরে সেখান থেকেও ক্লিকবেট করে পয়সা কামাবে। আর যদি সীমা বলে থাকে তাহলে সেটা ভুল হয়ে যাবে। ওর খেয়ালি পোলাওয়ে সেখান থেকে সুগন্ধ, আর আমরা বললেই সেখান থেকে দুর্গন্ধ। এই জন্যই গানটা বলেছিলাম, তো এই জন্যই গানটা আজকে গেয়েছিলাম, তুম পিও তো গঙ্গা জল হ্যাঁ ইয়ে, হাম আগার পিয়ে তো হ্যাঁ শরাব। মানে তুমি যদি ক্লিকবেট করো, তুমি যদি নোংরামি করো ছেলে নিয়ে, সেটা হয়ে যাবে তোমার কাছে একেবারে খুব ভালো, গঙ্গা জলের মতো পবিত্র তোমরা। আর আমরা যেই সেটাকেই বেস করে কোনো কথা বলবো, তখন ওটা কি হয়ে যাবে, ওটা মদ্যপানের সমান। হ্যাঁ, মদ্যপানের সমান ওটা হচ্ছে গিয়ে মানে নোংরামি ছড়ানো। লজ্জা করে না?
তোমরা ব্লগার, তাই জন্য ক্লিক বেট করার অধিকার শুধু তোমাদেরই আছে, আর আমরা করলেই সেটা অন্যায় হয়ে যাবে। এই জন্যই এইভাবে রিলেট করে গানটা গেয়েছিলাম, সব খেয়াল সব ফরেব হ্যাঁ। তো তোমার যে খেয়াল, তুমি যে খেয়ালেই পোলাওগুলো করছো, তুমি যে ফরেব করছো আমাদের সাথে, সেটা ঠিক আছে। তুমি মানে যেহেতু তুম আমির হো হাম গরিব হ্যাঁ, তুম আমির বলতে ওরা ব্লগাররা হচ্ছে গিয়ে ভিউজের দিক দিয়ে আমির, আমাদের থেকে অনেক বেশি ওদের ভিউজ হয়, তারপর ওদের নিয়ে কথা বলে আমাদের অল্প ভিউজ হয়। তো সেই জন্য আমিরই গরিবিটা আমি সেটার সাথেই তুলনা করেছিলাম। ওরা হচ্ছে ক্লিক বেট করে ভিউজ নিয়ে ভিউজের দিক দিয়ে আমির, আমরা ভিউজের দিক দিয়ে গরিব। বাট সচ্চাই আমাদের মধ্যে রয়েছে, ওরটা যদি সচ্চাই হয়, আমাদের এই কথাটা, সীমার এই ভিডিওটা একদম অ্যাপ্রোপ্রিয়েট একেবারে। আমি যেই মুহূর্তে দেখেছি আমি সেই মুহূর্তেই বুঝে আমি একদম বলছি যে ঠিক বলেছে। আর টিন বলছিল না মারের দাগ, হ্যাঁ মারের দাগ দেখেছি, যে দাগগুলো অদৃশ্য, ও দেখতে পাচ্ছে না, লোকে জুতিয়েছে, ওকে জুতিয়েছে কমেন্ট বক্সে, শুধু ওর নিজের কমেন্ট বক্স না, প্রত্যেকের কমেন্ট বক্সে জুতিয়েছে। যে লজ্জা করে না বাচ্চাকে নিয়ে, ছেলেকে নিয়ে এরকম নোংরামি করতে, লজ্জা করে না ক্লিক বেট করতে? তো ও দেখতে পায়নি জুতোর দাগগুলো, ওর খোদ ভালোবাসার মানুষগুলো বাধ্য হয়ে ওকে জুতিয়েছে, আচ্ছা করে পিটিয়েছে। মারের দাগ শুধু গায়ে দাগ ফেললেই দাগ হয় না, অদৃশ্য এমন মার থাকে না, যেমন কিনা ভগবানের লাঠি বলে না, ভগবানের লাঠি দাগ পড়ে না, কিন্তু সে মার এমন মার না, সুদূর প্রসারী ফল পাওয়া যায়। তো একদম দেখেছি ওগুলোই, মানে টিনের কমেন্ট বক্সে যেগুলো ওর ভালোবাসার মানুষগুলো ওকে যেগুলো দিয়েছে, সেগুলো ওর কাছে মারের মতো। যারা ওকে পছন্দ করে না তারা তো সবসময়ই বলবে, তাদের কথা ছাড়ুন। আমি দেখেছি ওর খোদ হার্ডকোর যারা ভালোবাসার মানুষ, তারাও গতকাল লজ্জায় পড়ে ওকে বলতে বাধ্য হয়েছে যে এটা ঠিক করছো না, এটা ঠিক করনি, এটা ঠিক করনি, ছেলেকে নিয়ে এই নাটকগুলো না করলেই পারতে। তো এটাই চর, এটাই থাপ্পড়, এটাই জুতো, এটাই ঝ্যাঁটা, সব তুমি খেয়েছো টিন, দেখেছি আমরা। ও বললো যে সত্যি পাগল কিছু মানুষ আছে না, পাগল সত্যি, প্রকৃতপক্ষে তারাই পাগল যারা কিনা এখনও ভাবছে যে ও বাচ্চা নিয়ে আসবে আর ও বাচ্চাকে রাখবে। ওর খুদ ভালোবাসার মানুষরাই তাদের মুখ থেকেই বেরিয়ে গেছে যে বাচ্চাকে ও আনবে না, যদি আনেও বাচ্চা কন্টেন্ট ছাড়া ওর কাছে আর কিচ্ছু না। একেবারে অ্যাপ্রোপ্রিয়েট কথা, এখন এখানে অস্বীকার করার কিছু নেই। এরা সব স্লো, এদের সাবুন স্লো, এরা দেখতে পায় না, এরা ওই গোলামির পট্টি চোখে পড়ে থাকে, তাই জন্য দেখতে পায় না। বাট আমরা প্রথম থেকেই জানি, বুঝে গেছি। টিনের মায়ের ভিডিও আজকে প্রথমেই আবার দেখলাম, সেই যে ভিখারিদের মহুয়া হয়ে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা বলেই তারপর শুরু করলো, আকাশ নিয়ে আদিক্যতা করলো, তো সেটা করলো। কিন্তু আজকে একটা জিনিস দেখলাম ওর মায়ের ভিডিওতে, সেটা হচ্ছে গিয়ে ওর মায়ের ভিডিও থেকে একটা জিনিস তো বলেইছিলাম যে ওর বৌদির ভাজের কথা, তবে একটা জিনিস দেখলাম ওর মায়ের ফোনের ব্যাক কভার, ভাই পুরো মানে ওইটা দেখে বুঝলাম যে উনি নিজেকে, মানে উনি মনের দিক থেকে কত কচি নিজেকে মনে করেন, সেটা আমি দেখে অবাক হলাম। ওনার ওই ফোনের ব্যাক কভারটা কোনো মানে 9-10-এর মেয়েরাও মনে হয় ওই রকম ফোনের কভার নেয় না, বা তারা নেবে হয়তো। মানে এইগুলো দেখে ওই টিনের যে দালাল কাম এজেন্ট কাম গোলাম কাম পোষ্যরা আছে, তারা কই প্রশ্ন তোলে না? তো তারা এই বেলায় তো বলে না, যারা কিনা সন্দীপের মা সানগ্লাস পরেছে বলে উনি সানগ্লাস পরেছে, ওনাকে দেখতে ভালো লাগছে, সেটা দেখে গা জ্বলে গেছে বলে কি বলেছে, কিছু না পেয়ে বলছে যে গাড়ির মধ্যে সানগ্লাস কে পরে ভাই? তো গাড়ির মধ্যে সাথে কি আছে? দিনের বেলা সানগ্লাস, সান যতক্ষণ আছে ততক্ষণ সানগ্লাস পরে থাকতে হয়, চোখটা রোদের থেকে ইউভি রে থেকে প্রোটেক্ট করে। সেই সমস্ত ভুলে গিয়ে তখন মানে তারা আর কি সন্দীপের মাকে তার সানগ্লাস পরা নিয়ে বলতে পারে, হ্যাঁ বয়স হ্যানা তানা এইসব নিয়ে বিচার করতে পারে, তারা টিনের মায়ের এই ব্যাক কভারটা নিয়ে দু কথা বলতে পারে না? পারবে না। এটাই তো হচ্ছে প্রো ম্যাক্স লেভেলের গোলামি, তাই না? সেই জন্য তো যাই হোক, এই বলেই ভিডিওটা এন্ড করলাম। তো টিন একেবারে ঠিক আছে, যেরকম তুমি পাওয়ার যোগ্য তোমাকে সেরকমই দিয়েছে, ঠিক আছে, দর্শকরা ঠিক জানে, আর সীমা একদম ঠিক কথা বলেছে। তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ, লাভ ইউ অল।